হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আলোর ব্যতিচার চ্যাপ্টারটার যে থার্ড পার্ট সেটা শুরু করছি। তাহলে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে, কারণ এই আলোর ব্যতিচার এটা তোমাদের ক্লাস 12-এর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক। ঠিক আছে, তাহলে দেখো শুরু করছি। আলোর ব্যতিচার, দেখো ব্যতিচার কাকে বলে এটা ক্লাস 11-এ তোমরা পড়েছো। তার আগে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে তরঙ্গের উপরিপাত। এটা একটু ভালো করে জানতে হবে, তরঙ্গের উপরিপাত কি। এটাও ক্লাস 11-এ তোমরা পড়েছো। সেখানে তোমরা দুটো শব্দ তরঙ্গের যে উপরিপাত সেটা পড়েছো। এই তরঙ্গের উপরিপাতের যে নিয়ম বা নীতি, সেই নীতিটা আমাদেরকে জানতে হবে। তরঙ্গের উপরিপাতের নীতি, সেই নীতিটা কি? ধরে নাও যে কোনো একটা মাধ্যম আছে, তুমি ধরে নাও এখানে এরকম একটা মাধ্যম, এই মাধ্যমে অনেকগুলো তরঙ্গ এসে উপরিপাতিত হলো। মানে কোনো একটা মাধ্যমে যদি একসঙ্গে অনেকগুলো তরঙ্গ এসে উপস্থিত হয়, তাহলে তখন কি হবে? ওই একটা তরঙ্গ আর একটা তরঙ্গের উপরে কী হবে? উপরিপাতিত হবে। এবং উপরিপাতনের নিয়মটা হচ্ছে যে উপরিপাতের ফলে প্রত্যেকের যে ধর্ম, সেই ধর্মটা কি একই রকম থাকবে। মানে ওদের যে নিজস্বতা, সেই নিজস্বতা কী হবে? বজায় থাকবে। তুমি ধরে নাও এটা এইভাবে এসে উপরিপাতিত হলো, এইটা এইভাবে এখানে আসলো, তাহলে এই যে জায়গাটায় মিলিত হলো দিয়ে একটা তরঙ্গে ধরে পরিণত হয়ে গেল, কিন্তু যে যার যে নিজস্ব ধর্ম, সেই ধর্মটা কি বজায় রেখে চলবে। এবং ওখানে লব্ধি তরঙ্গ যেটা, সেই লব্ধি তরঙ্গটা কি হবে? দেখো দুটো মিলে একটা তৈরি হয়েছে, এরকম কি অনেকগুলো তরঙ্গ একটা জায়গায় গিয়ে মিলিত হতে পারে। তাহলে এখানে লব্ধি তরঙ্গের সমীকরণ হবে কি? যে প্রত্যেকটা তরঙ্গের ভেক্টর যোগফলের সঙ্গে কি সমান। এটা হচ্ছে তরঙ্গের উপরিপাতের নিয়ম। যে কোনো একটা মাধ্যমে একযোগে যদি অনেকগুলো তরঙ্গ এসে পড়ে, তাহলে ওই লব্ধি তরঙ্গটা কী হবে? প্রত্যেকটা তরঙ্গের ভেক্টর যোগফলের সঙ্গে কি সমান। এটাই হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি। তাহলে এটা ভালো করে মাথায় রাখতে হবে। আর এই তরঙ্গের উপরিপাতের ফলেই কি হয়? ব্যতিচার তৈরি হয়। দেখো আমরা ক্লাস 11-এ দেখেছি যে তরঙ্গের উপরিপাতের ফলে কি কি তৈরি হয়। একটা হচ্ছে তোমার যেটা তৈরি হয় সেটা হচ্ছে স্থাণুতরঙ্গ। এটাও ক্লাস 11-এ পড়েছো। স্থাণুতরঙ্গ কখন হবে? যখন দুটো সর্বসম তরঙ্গ একটা আর একটার বিপরীতমুখী এসে একটা আর একটার উপরে উপরিপাতিত হবে। তাহলে সেই উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে কি স্থাণুতরঙ্গ। তারপরে আরেকটাও তোমরা পড়েছো যে দুটো তরঙ্গের বিস্তার এবং কম্পাঙ্ক যদি এক থাকে এবং সামান্য যদি তাদের দশা পার্থক্য বা পথ পার্থক্য থাকে, তাহলে সেই দুটো তরঙ্গের উপরিপাতের ফলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে কি ব্যতিচার। আর 3 নম্বর আরেকটা ছিল যে দুটো তরঙ্গ যদি তাদের কম্পাঙ্কের পার্থক্য থাকে, সেই কম্পাঙ্কের পার্থক্য নিয়ে যদি একটা আর একটার উপরে উপরিপাতিত হয়, তাহলে তখন যেটা তৈরি হয় সেটাকে তোমার বলা হয় কি স্বরকম্প। দেখবে এগুলো সব ক্লাস 11-এ কি ছিল। এবার এখানে যেটা আছে সেটা হচ্ছে আলোর ব্যতিচার। এখানে দেখো যে ব্যতিচারটা আছে সেটা আলোর ব্যতিচার। আর ক্লাস 11-এ তোমাদের যেটা ছিল সেটা হচ্ছে শব্দ তরঙ্গের বা যে কোনো তরঙ্গের কি ব্যতিচার। ঠিক আছে, তাহলে এইবার আমরা এই যে ব্যতিচার কাকে বলে সেটা আমরা ভালো করে দেখব। দেখো এখানে 2 নম্বরে যেটা আমি দিয়েছি, সেই 2 নম্বরটা কি ব্যতিচার। তাহলে ব্যতিচার কখন হবে? তাহলে ব্যতিচার হবে তরঙ্গের উপরিপাতনের ফলে। এবং যদি দুটো আলোক তরঙ্গ এরকম তোমাকে হয়তো কোশ্চেন দিলে যে আলোর ব্যতিচার কাকে বলে, তাহলে আলোর ব্যতিচারের যদি তোমাকে ডেফিনেশন দিতে বলে, তাহলে এটা বলবে যে মাধ্যমের কোনো অঞ্চলে একই বিস্তার ও কম্পাঙ্কযুক্ত দুটো আলোক তরঙ্গ যদি একটা আর একটার ফলে উপরিপাতিত হয়, তাহলে লব্ধি আলোক তরঙ্গের যে বিস্তার সেটা কখনো কখনো কী হবে? অনেক বেশি হবে। আবার কখনো কখনো বিস্তারটা কী হবে? অনেক কম হবে বা শূন্য হয়ে যায়। সেই যে ঘটনা, সেই ঘটনাটাকে বলা হচ্ছে কি আলোর ব্যতিচার।
ঠিক আছে, তাহলে আলোর ব্যতিচারের ডেফিনেশনটা খুব ভালো করে মুখস্থ করবে। আরেকবার বলছি শোনো, মাধ্যমের কোনো অঞ্চলে একই বিস্তার ও কম্পাঙ্কযুক্ত দুটো আলোক তরঙ্গের উপরিপাতিত হলে বা উপরিপাত হলে লব্ধি আলোক তরঙ্গের তীব্রতা বা বিস্তার ওই অঞ্চলের কোনো কোনো বিন্দুতে বৃদ্ধি পায় এবং কোনো কোনো বিন্দু থেকে হ্রাস পায়। এই যে ঘটনা, এই ঘটনাটাকে বলা হচ্ছে কি আলোর ব্যতিচার। ঠিক আছে, এইবার এই যে আলোর ব্যতিচার এটাকে আমরা ম্যাথামেটিক্যালি দেখাবো বা ম্যাথামেটিক্যালি এর ইকুয়েশন কীরকম হবে, যে কখন কখন ওই লব্ধি তরঙ্গের বিস্তারটা বা লব্ধি তরঙ্গের তীব্রতাটা বেশি হচ্ছে, কখন কখনো কি কম হচ্ছে, তাহলে কোথায় কম কোথায় বেশি সেটা আমরা দেখব। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো আলোক তরঙ্গ আমরা নেব। তাহলে আলো এখানে আমরা ধরে নেব কি সেটা একটা তরঙ্গ। ঠিক আছে, তাহলে একটা আলোক তরঙ্গ ধরো এইভাবে যাচ্ছে, এইভাবে এখানে একটা বিন্দু, এটা ধরো এ বিন্দু, আর এখানে একটা বিন্দু হচ্ছে পি, আর একটা ধরো এখানে বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দু থেকে আর একটা আলোক তরঙ্গ এইভাবে গেল। দেখো দুটো আলোক তরঙ্গ কি প্রায় সমান, মানে তাদের বিস্তার এবং কম্পাঙ্ক কি সেম। তাহলে এখানে যে আলোক তরঙ্গটা গেল সেই তরঙ্গের সমীকরণ হচ্ছে y1 ইকুয়াল টু তোমার এ সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস কত এক্স। দেখো ক্লাস 11-এ তোমরা চলতরঙ্গের সমীকরণ পড়েছো। বিভিন্ন রূপ ছিল, এ একটা রূপ ছিল, আরও ছিল দেখবে ছিল y ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এরকম অনেক রকম দেখবে। টোটালে 4টে সমীকরণ ছিল, তার মধ্যে এই সমীকরণটাও ছিল। তাহলে এই সমীকরণটাকে আমরা নিলাম, এবং ওখানে তোমার চলতরঙ্গের যখন তোমরা সমীকরণ পড়েছিলে তখন ইকুয়েশনটা এরকম ছিল যে y ইকুয়াল টু এ সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স, যেখানে ভিটা কি ওই তরঙ্গের গতিবেগ, আর এখানে কি এটা আলোক তরঙ্গ, আর আলোর যে গতিবেগ সেই গতিবেগটা হচ্ছে কত সি। তাহলে এইভাবে গেল। আর একটা এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা y2, এটা ইকুয়াল টু আমরা ধরে নিচ্ছি এ সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস কত এক্স প্লাস ডেল। ভালো করে দেখো, এখানে এই পথটা আমরা ধরে নিলাম কত, এটা হচ্ছে তোমার এক্স, আর এই পথটুকু দেখো এক্স নিশ্চয় হবে না, এক্সের থেকে কিছুটা বেশি, তাহলে কতটা বেশি, ডেল পরিমাণে বেশি। তাহলে দেখো এখানে এই যে দুটো আলোক তরঙ্গ পি বিন্দুতে গিয়ে উপরিপাতিত হচ্ছে, এই দুটো আলোক তরঙ্গের মধ্যে দেখো একটা পথ পার্থক্য আছে। তাহলে যদি সামান্য পথ পার্থক্য নিয়ে গিয়ে দুটো আলোক তরঙ্গ একটা জায়গায় গিয়ে উপরিপাতিত হয়, তাহলে তখন কি হবে, এই ব্যতিচারের ঘটনাটা কি সৃষ্টি হবে। বোঝা গেল? তাহলে এখানে এইবার আমরা এই লব্ধি তরঙ্গের ইকুয়েশন কি আসবে সেটা বার করব। তাহলে দেখো এখানে পি বিন্দুতে যেহেতু দুটো তরঙ্গ কি হয়েছে, একটা আর একটার উপরে উপরিপাতিত হয়েছে, তাহলে লব্ধি তরঙ্গের সমীকরণ কি হবে, তাহলে দেখো অতএব লব্ধি শব্দ তরঙ্গের সমীকরণ, লব্ধি আলোক তরঙ্গ এটা যেটা, সেটা আমরা ধরে নিলাম কি ওয়াই। তাহলে ওয়াই ইকাল টু কী হবে, ওয়াই ইকাল টু দেখো y1 প্লাস কত y2, তাই তো। তাহলে এবার y1-এর ভ্যালু কত, এ সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস কি y2-এর ভ্যালু দেখো এ সাইন 2π/λ ইন্টু কত সিটি মাইনাস এক্স প্লাস ডেল, এটা আসবে। ঠিক আছে, প্রত্যেকের দেখো এর বিস্তার কত এ, এরও বিস্তার এ, তাহলে দুটোর বিস্তার এক এবং কম্পাঙ্ক কী হবে, এক হবে। এইবার এদের কি করতে হবে, উপরিপাতিত হলো। তাহলে এবার লব্ধি তরঙ্গের সমীকরণ কিভাবে লেখা যাবে সেটা দেখো। এটা তোমরা ফর্মুলা জানো যে সাইন এ প্লাস সাইন সি প্লাস সাইন ডি, ওর ফর্মুলা কী হয়, সাইন সি প্লাস ডি/2 ইন্টু 2 ইন্টু সাইন সি প্লাস ডি/2 ইন্টু কস সি মাইনাস ডি/2। তাহলে ওই ফর্মুলায় বসাও। দেখো তাহলে 2a ইন্টু কত আসবে, সাইন দেখো 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স, এটা একটা আসলো। এবার প্লাস দিয়ে কী হবে, দেখো সিটি মাইনাস এক্স মাইনাস ডেল, এটা ডিভাইডেড বাই কত 2 ইন্টু কী আসবে কস, তাহলে কস কী আসবে 2π/λ, এটা থাকলো দেখো সিটি মাইনাস এক্স মাইনাস সিটি মাইনাস
মাইনাস এটা প্লাস হয়ে গেল, এটা প্লাস কত আসবে ডেল হলো, ডিভাইডেড বাই কত 2। ক্লিয়ার? এবার এখানে যেগুলো কাটছে সেগুলো কেটে দাও। দেখো এখানে কি কি কাটবে, এখানে কিছুই কাটছে না, তাহলে দেখো 2ct আর এটা -2x আসবে। আর এখানে দেখো মাইনাস ডেল আছে, তাহলে এটাকে যদি তুমি লেখো তাহলে 2a ইন্টু সাইন কী আসবে, সাইন দেখো 2π/λ ইন্টু এটা করলে দেখো আসবে 2ct, তাকে 2 দিয়ে ভাগ করলে কত ct, দেখো -2x, তাহলে এখানে দেখো এক কাজ করলাম এক্সট্রা কমন নিয়ে নিলাম, এখানে দেখো প্লাস এখানে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে নিয়েছি, ডেল বাই কত 2। এখানে কি কি কাটা যাচ্ছে, এখানে দেখো সিটি কেটে যাচ্ছে, এক্স এক্স দুটোই কি কেটে গেল। ঠিক আছে, তাহলে আলটিমেট কি আসছে কস 2π/λ ইন্টু ডেল বাই 2, তাহলে 2 কেটে গেল, দিয়ে আলটিমেট দেখো কত আসবে কস পাই ডেল বাই কত ল্যামডা, তাই তো। এবার এখানে দেখো এটাকে আমরা ওয়াই যেটা পাচ্ছি সেই ওয়াই ইকুয়াল টু কী আসছে, ওয়াই সমান 2a সাইন দেখো 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল বাই 2 ইন্টু এখানে কত আসছে কস পাই ডেল ডিভাইডেড বাই কত ল্যামডা। তাহলে এটাকে এরকমভাবে আমরা লিখতে পারি, দেখো ওয়াই ইকুয়াল টু এটা ক্যাপিটাল এ দিয়ে দিলাম, ক্যাপিটাল এ ইন্টু সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল বাই 2, যেখানে এ ইকুয়াল টু তোমার এইটা 2a ইন্টু কস পাই ডেল বাই কত ল্যামডা। তাহলে দেখো এই লব্ধি আলোক তরঙ্গের যে সমীকরণটা পেলাম ওয়াই, সেই ওয়াই সমান কত ক্যাপিটাল এ ইন্টু সাইন 2π/λ ইন্টু সিটি মাইনাস এক্স প্লাস ডেল বাই 2। তাহলে দেখো উপরিপাতের ফলে যে লব্ধি তরঙ্গটা সৃষ্টি হলো সেটাও দেখো কি একটা চলতরঙ্গ, তার বেগটা কত সি, তার বিস্তারটা দেখো কি হয়ে গেছে আলাদা হয়ে গেছে, এবং সেই বিস্তারের ভ্যালু ক্যাপিটাল এ যেটা সেটা কত 2a ইন্টু কস পাই ডেল বাই কত ল্যামডা। এবার এখানে দেখো পাই একটা ধ্রুবক রাশি, আর এখানে যে আলোক তরঙ্গটা নেওয়া হয়েছে তার যে তরঙ্গ দৈর্ঘ্য সেটাও কি ধ্রুবক। তাহলে এখানে দেখো ডেল মানে কি পথ পার্থক্য, তাহলে পথ পার্থক্যের মানটা যদি বিভিন্ন রকমের হয় তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটাও দেখো কীরকম হবে, বিভিন্ন রকমের হবে। তাহলে এইবার আমরা দেখব যে পথ পার্থক্যের মান কত হলে বিস্তারের মান বেশি হবে, আর পথ পার্থক্যের মান কত হলে বিস্তারের মান কি সবথেকে কম হবে। ঠিক আছে, এবার দেখো এখানে ডেল যেটা যদি ধরো 1 নাম্বার ডেল ইকুয়াল টু তোমার যদি কত হয় 0 হয়, ভালো করে দেখো ডেল ইকুয়াল টু যদি 0 হয় তাহলে তখন এ ক্যাপিটাল এ যেটা ভ্যালু সেই ভ্যালুটা কত আসবে, দেখো ক্যাপিটাল এ ইকুয়াল টু 2a ইন্টু কস দেখো কত 0, এবার কস 0 এর ভ্যালু কত 1, তাহলে তখন দেখো এ এর ভ্যালু কত আসবে 2a আসবে। তারপরে 2 নাম্বার দেখো এবার ডেলের যদি আমরা অন্য ভ্যালু বসাই, অন্য ভ্যালু বলতে ডেলের ভ্যালু এবার তুমি যদি ল্যামডা বসাও তাহলে দেখো ডেল ইকুয়াল টু যদি ল্যামডা এটা বসালে এ ইকুয়াল টু কত আসবে 2a ইন্টু কস এখানে কি আছে পাই ডেলের জায়গায় কত ল্যামডা বাই কত ল্যামডা, তাহলে কেটে গেল, তাহলে আলটিমেট দেখো 2a ইন্টু কত কস পাই, আর কস পাইয়ের ভ্যালু কত -1, তাহলে এটা ইকুয়াল টু কত -2a আসবে। 3 নাম্বার আবার যদি তুমি ডেল ইকুয়াল টু তোমার 2 ল্যামডা বসাও তাহলে দেখো এ এর ভ্যালু কত আসবে 2a ইন্টু কস পাই ইন্টু 2 ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা, এটা কেটে গেল, তাহলে কস 2 পাই এর ভ্যালু হচ্ছে কত 1, তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু কত আসবে 2a আসবে। অর্থাৎ এক কথায় তুমি যদি এরকম ভ্যালু নাও যে ডেল ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2 বা ল্যামডা বাই 2 এর কি জোড় গুণিতক যদি নাও তাহলে দেখো তখন সেই জায়গাটায় বিস্তারের যে ভ্যালু সেটা কি হচ্ছে বেশি হচ্ছে। তাহলে এখানে যদি পথ পার্থক্য ল্যামডা বাই 2 এ জোড় গুণিতক হচ্ছে বা জোড় গুণিতক হয় তাহলে সেখানে তোমার কি
যে লব্ধি আলোক তরঙ্গের যে বিস্তার সেটা কি সর্বাধিক হচ্ছে। তাহলে লব্ধি আলোক তরঙ্গের বিস্তার সর্বাধিক মানে কি, সেখানে তোমার একটা আলোকিত অংশ পাওয়া যাবে। আর এই ধরনের যে ব্যতিচার সেটাকে বলা হচ্ছে কি গঠনমূলক ব্যতিচার। তাহলে দেখো গঠনমূলক যে ব্যতিচার, তাহলে গঠনমূলক ব্যতিচারের যে শর্ত, ব্যতিচারের শর্ত হলো কি শর্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পথ পার্থক্য, যেটা পথ পার্থক্য এটা সমান হচ্ছে যে λ/2 এর কী হবে, জোড় গুণিতক হবে। λ/2 এর জোড় গুণিতক হতে হবে, গুণিতক হতে হবে। যদি λ/2 এর জোড় গুণিতক হয় তাহলে তখন কি হবে, গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য ডেল এটা সমান কি পাচ্ছি আমরা, 2n × λ/2। এইবার ক্লাস 11-এ তোমরা একটা পড়েছো যে দশা পার্থক্য এটা ইকুয়াল টু 2π/λ ইন্টু কত পথ পার্থক্য, এটা তোমরা পড়েছো ক্লাস 11-এ, তরঙ্গগতি চ্যাপ্টারতে ছিল। তাহলে এখানে দেখো গঠনমূলক যে ব্যতিচার, সেখানে দুটো আলোক তরঙ্গের মধ্যে যে পথ পার্থক্য সেটা কত, 2n × λ/2। তাহলে এর ক্ষেত্রে দশা পার্থক্য কত হবে বা ফেজ ডিফারেন্স, এটা ইকুয়াল টু হচ্ছে 2π/λ ইন্টু 2n ইন্টু কত λ/2। তাহলে আলটিমেট দেখো এখানে এই 2 এটা কেটে গেল, এখানে λ কেটে যাচ্ছে, তাহলে এটা কত আসবে 2nπ। তাহলে দেখো যদি দশা পার্থক্য 2nπ হয় তাহলে সেখানে কী হবে, গঠনমূলক ব্যতিচার হবে। তাহলে দেখো গঠনমূলক ব্যতিচার হতে গেলে এবার এখানে এনের ভ্যালুটা মনে রাখবে, এনের ভ্যালু হচ্ছে 0, 1, 2, 3 এরকমভাবে চলবে। তাহলে দেখো এরকম যদি তোমাকে বলে যে দুটো আলোক তরঙ্গের মধ্যে দশা পার্থক্য 0, তাহলে দুটো 0 দশা পার্থক্য নিয়ে দুটো আলোক তরঙ্গ যদি কোনো একটা জায়গায় গিয়ে মিলিত হয় তাহলে সেখানে কি ধরনের ব্যতিচার তৈরি হবে, তাহলে সেটা কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে। আর যদি তোমার আর একটা এনের ভ্যালু 1 বসাও তাহলে তখন কত আসবে, 2π হবে। তাহলে 2π দশা পার্থক্য নিয়ে গিয়ে যদি একটা জায়গায় মিলিত হয় তাহলে সেখানে কি হবে, গঠনমূলক ব্যতিচার হবে। যদি তোমার পাই পরিমাণে দশা পার্থক্য থাকে তাহলে দেখো সেখানে কিন্তু গঠনমূলক ব্যতিচার হবে না। তাহলে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে দশা পার্থক্য কত হতে হবে, 0, 2π, তারপরে দেখো কত আসবে 4π, তারপরে দেখো 6π, এরকমভাবে কি চলবে। তাহলে এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচারের শর্ত। তাহলে এটা মনে রাখবে যে পথ পার্থক্য কত হলে গঠনমূলক ব্যতিচার হবে এবং গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে তোমার দশা পার্থক্য যেটা সেটা কত। ঠিক আছে, এবার আমরা দেখব যে ধ্বংসাত্মক ব্যতিচার কখন হবে। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার মানে যেখানে তোমার লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা কী হবে, শূন্য হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা যেটা পেলাম যে ক্যাপিটাল এ এটা ইকুয়াল টু 2a ইন্টু কস পাই ডেল বাই কত ল্যামডা। এবার দেখো 1 নাম্বার যদি তোমার এরকম হয় ডেল ইকুয়াল টু λ/2, ভালো করে দেখো ডেল ইকুয়াল টু λ/2 যদি হয় তাহলে ক্যাপিটাল এ ইকুয়াল টু কী আসবে, 2a ইন্টু কত, দেখো ফর্মুলা আছে কস পাই বাই ল্যামডা ইন্টু ডেল, তাহলে ডেলের ভ্যালু কত, λ/2। তাহলে এখান থেকে ল্যামডা কেটে গেল, তাহলে এটা সমান কি আসছে 2a ইন্টু কস π/2। কস π/2 এর ভ্যালু কত হয়, 0। তাহলে আলটিমেট দেখো ক্যাপিটাল এ এর ভ্যালু কত, 0 আসবে। তারপরে 2 নাম্বার যদি ডেল ইকুয়াল টু 3λ/2 হয় তাহলে দেখো ক্যাপিটাল এ ইকুয়াল টু কত, 2a ইন্টু কস π/λ ইন্টু 3λ/2। ল্যামডা কেটে গেল, তাহলে কত আসবে 2a ইন্টু কস 3π/2, তাহলে এটারও ভ্যালু কত, 0। তাহলে দেখো এখানে এটা λ/2 এর কত 1 গুণ, এটা 3 গুণ, বা এক কথায় যদি ডেল ইকুয়াল টু λ/2 এর বিজোড় গুণিতক মানে 2n + 1 ইন্টু কত λ/2 হয়, তাহলে যদি পথ পার্থক্য ডেল এটা ইকুয়াল টু 2n + 1 অর্থাৎ λ/2 এর
বিজোড় গুণিতক হয়, বিজোড় গুণিতক হয়, তাহলে তাহলে কি হবে, লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হবে, শূন্য হবে। এটাকে কি বলা হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হতে গেলে পথ পার্থক্যের যে মান সেটা কি হবে, λ/2 এর বিজোড় গুণিতক হবে। দেখো প্রথমে তুমি n এর ভ্যালু 0 বসাও, তাহলে দেখো λ/2 মানে 1 গুণ, মানে বিজোড় সংখ্যা। তারপর n এর ভ্যালু 1 বসাও, তাহলে 2 কে 2 প্লাস 1 3, তাহলে 3λ/2। তারপরে n এর ভ্যালু 2 বসাও, দেখো কত আসবে 5λ/2, এরকমভাবে চলবে। তাহলে যদি পথ পার্থক্যের ভ্যালুটা λ/2 এর বিজোড় গুণিতক হয়, তাহলে লব্ধি তরঙ্গের বিস্তারটা কত হচ্ছে, বিস্তারটা শূন্য হয়ে যাবে, এবং সেখানে যে ব্যতিচারটা ঘটছে এটাকে কি বলা হচ্ছে, ধ্বংসাত্মক ব্যতিচার। তাহলে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য এইটা। তাহলে এর ক্ষেত্রে যদি আমরা দশা পার্থক্য বা ফেজ ডিফারেন্স যেটা সেটা বার করি, তাহলে কী হবে, দেখো ফেজ ডিফারেন্স এটা ইকুয়াল টু আমি কী বললাম, যে 2π/λ ইন্টু পথ পার্থক্য বা পাথ ডিফারেন্স। তাহলে এই পাথ ডিফারেন্সটা কত, 2n + 1 ইন্টু কত, λ/2। তাহলে দেখো ল্যামডা কেটে গেল, এখানে 2 কাটছে, তাহলে 2n + 1 ইন্টু কত, পাই। ঠিক আছে, এবার দেখো যদি n এর ভ্যালু 0 হয় তাহলে তখন কী হবে, পাই হবে। n এর ভ্যালু 1 হয় তাহলে তখন কত আসবে, 3π, তারপরে 5π, এরকমভাবে কি চলবে। অর্থাৎ এখানে দেখো ধ্বংসাত্মক ব্যতিচার হতে গেলে দুটো আলোক তরঙ্গের মধ্যে যে দশা পার্থক্য সেটা পায়ের কি, দেখো বিজোড় গুণিতক। আর এখানে দেখো যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলো কি, গঠনমূলক যে ব্যতিচার সেখানে যেগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে জোড় গুণিতক। তাহলে এই ব্যাপারগুলো ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এইগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, যে কখন গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে, কখন ধ্বংসাত্মক ব্যতিচার সৃষ্টি হবে। গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তোমার পথ পার্থক্যের ভ্যালু কত হয়, আর গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে তোমার দশা পার্থক্য কত হয়, এইগুলাও কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, কারণ এইগুলা থেকেই পরীক্ষায় কি কোশ্চেন আসবে। ক্লিয়ার হলো। এইবার এখান থেকে আরেকটা কোশ্চেন আসে। এবার দেখো গঠনমূলক যেখানে ব্যতিচার হচ্ছে সেখানে বিস্তারটা কি, দেখো যখন যে দুটো আলোক তরঙ্গ আমরা নিয়েছিলাম তার বিস্তার কত, দেখো দুটোরই a, তাই না। আর যেখানে গঠনমূলক ব্যতিচার সেখানে বিস্তারটা কত, শূন্য হয়ে গেল। আর যেখানে ধ্বংসাত্মক ব্যতিচার সেখানে বিস্তারটা শূন্য, আর যেখানে গঠনমূলক ব্যতিচার সেখানে বিস্তারটা কি ডাবল হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখতে হবে। এবার তোমাদেরকে যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে আলো যেটা ওই গঠনমূলক এবং ধ্বংসাত্মক ব্যতিচারের ফলে সৃষ্টি হলো, সেই আলোর তীব্রতা কত হবে। দেখো আমরা দেখলাম যে লব্ধি তরঙ্গ যেটা, সেই লব্ধি তরঙ্গের যে বিস্তার ক্যাপিটাল এ, এটা ইকুয়াল টু কত পেলাম, 2a ইন্টু cos পাই ডেল বাই কত, ল্যামডা, তাই তো। এবার এখানে মনে রাখবে যে কোনো একটা তরঙ্গ তার বিস্তার যদি এ হয় তাহলে তার তীব্রতা সবসময় কী হবে, বিস্তারের বর্গের সঙ্গে কি সমানুপাতিক হবে। তাহলে দেখো এখানে যে লব্ধি তরঙ্গটা আমরা পেয়েছি সেই লব্ধি তরঙ্গের বিস্তার এইটা, তাহলে তার ক্ষেত্রে তীব্রতা যদি আই হয় তাহলে আই এটা কী হবে, ওই যে বিস্তারটা সেই বিস্তারের বর্গের সমানুপাতিক হবে। তাহলে লব্ধি তরঙ্গের তীব্রতা ক্যাপিটাল আই এটা সমানুপাতিক কত, a স্কোয়ার, বা এখান থেকে দেখো আই ইকুয়াল টু একটা ধ্রুবক ইন্টু কত, a স্কোয়ার লিখতে পারি, বা আই ইকুয়াল টু কত আসছে, দেখো কে ইন্টু, এবার ক্যাপিটাল এ এর ভ্যালু কত, 2a ইন্টু এইটা, তাহলে দেখো 4a স্কোয়ার ইন্টু কস স্কোয়ার পাই ডেল বাই কত, ল্যামডা। এবার এখানে দেখো এই যে তীব্রতা যেটা আমরা পেলাম সেই তীব্রতার দেখো এখানে আই ইকুয়াল টু এই কস স্কোয়ার পাই ডেল বাই ল্যামডা যেটা আমরা পেয়েছি এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয়। আমরা জানি যে কসের ম্যাক্সিমাম ভ্যালু কত, 1। তাহলে কসের যদি ম্যাক্সিমাম ভ্যালু যেটা মানে কসের যখন ম্যাক্সিমাম ভ্যালু হবে তখন আয়েরও কি ম্যাক্সিমাম ভ্যালু হবে।
আর আই এর যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা কত হতে পারে, দেখো কে ইন্টু 4 কত স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে এই যে ম্যাক্সিমাম ভ্যালু সেটাকে আমরা ধরে নিলাম কত I0, তাহলে I0 ইন্টু কত কস স্কোয়ার পাই ডেল বাই কত ল্যামডা, এটা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখানে তোমার এই যে ব্যাপার, এই ব্যাপারটা ভালো করে মনে রাখবে যে কখন বিস্তারের ভ্যালুটা কী হবে, সর্বাধিক হবে। এই তীব্রতা, তাহলে এই তীব্রতা সবসময় কী হয়, বিস্তারের বর্গের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, তাহলে এইটা হলো। এইবার এখানে আরেকটাও যেটা আসে কোশ্চেনে, যে দুটো আলোক তরঙ্গ একটা আর একটার উপরে যে উপরিপাতিত হলো, সেই উপরিপাতনের ফলে এইদিকে আমরা কি পেলাম, প্রাবল্য বা তীব্রতা কি আই, আর এইদিকে যদি আমরা দশা পার্থক্যর মধ্যে লেখচিত্র অঙ্কন করি, দশা পার্থক্য, তাহলে এখানে দেখো I ইকুয়াল টু I0 কস স্কোয়ার কত পাই ডেল বাই ল্যামডা। এবার এখানে এই পাই ডেল বাই ল্যামডা এটা হচ্ছে তোমার কি, এটাকে তোমার বলা হয় কি দশা পার্থক্য ফাই। ঠিক আছে, তাহলে এই ফাইয়ের ভ্যালু যদি বিভিন্ন রকমের হয় তাহলে তখন দেখো এর ভ্যালুটাও কি বিভিন্ন রকমের হবে। এবার আই আর এই দশা পার্থক্যের মধ্যে বা ফাইয়ের মধ্যে যদি একটা লেখচিত্র অঙ্কন করা হয়, তাহলে সেই লেখচিত্রটা তোমার এরকম টাইপের হয়। লেখচিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইদিকে এরকমভাবে যাবে, এই দিকেও কী হবে, এরকমভাবে উঠবে। তাহলে দেখো এই ফাইয়ের মানে তীব্রতার যে ম্যাক্সিমাম মান, সে ম্যাক্সিমাম মানটা কত, দেখো ম্যাক্সিমাম মানটা তোমার এটা কত আসবে, দেখো 2 স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে এর ম্যাক্সিমাম মান। মানে এই দিকে দেখো 2 স্কোয়ার আর নিচের দিকে 2 স্কোয়ার দিয়ে আলটিমেট কত আসবে 4 স্কোয়ার, মানে নিচের দিকেও থাকবে। তাহলে এইবার এখানে দেখো যে এখানে এটা কত, তীব্রতাটা কত 0, তাহলে তীব্রতাটা 0 কখন হবে, যদি তোমার পাই হয়। এখানে তুমি ভ্যালুটা বসাও, যে যদি এই দশা পার্থক্য ফাই ইকুয়াল টু যদি কত হয়, পাই হয়, তাহলে দেখো কস পাইয়ের ভ্যালু কত -1, তাহলে তখন 0 হবে। তারপরে এখানে যদি তুমি নাও এটা কত আসবে তোমার 3 পাই, এটা এর আগে আমরা দেখেছি। তারপরে এখানে যেটা সেটা কত আসবে 5 পাই। তারপরে বেশি কোথায় হবে, এখানে দেখো 2 পাইয়ে, তারপরে 4 পাইয়ে, তারপরে এই দিকে দেখো কত আসবে, এইদিকে তোমার এদিকেও একটা পাই থাকবে। এটা দেখো 0 যখন হবে, এদিকে আবার কত 2 পাই। এই ভ্যালুগুলোতে তোমার তীব্রতাটা কী হবে, বেশি হবে বা প্রাবল্যটা। ঠিক আছে, তাহলে এই যে লেখচিত্র, সেই লেখচিত্রটা ভালো করে মাথায় রাখতে হবে যে আলোক তরঙ্গের যখন ব্যতিচার ঘটবে, সেই ব্যতিচারের ক্ষেত্রে তোমার তীব্রতা এবং দশা পার্থক্যের মধ্যে যে লেখচিত্র, সেই লেখচিত্র অঙ্কন করো এবং কোথায় কোথায় তোমার তীব্রতাটা বেশি হবে আর কোথায় কোথায় তীব্রতাটা কি কম হবে। ক্লিয়ার? এবার এখান থেকে একটা কোশ্চেন আসে যে এই যে আলোর ব্যতিচার ঘটলো, দেখো আলোর ব্যতিচারে আমরা কি পাচ্ছি, যে একটা জায়গায় হচ্ছে গঠনমূলক ব্যতিচার আর আরেকটা জায়গায় হচ্ছে কি ধ্বংসাত্মক ব্যতিচার। গঠনমূলক ব্যতিচারে কি হচ্ছে, যে আলোর বিস্তার সেটাকে অনেকটা বেশি হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। দেখো যে তরঙ্গটা আমরা নিয়েছিলাম আলোক তরঙ্গ, তার বিস্তার এ, আর লব্ধি তরঙ্গের ম্যাক্সিমাম বিস্তারটা কত 2a, আর মিনিমামটা কত 0। তাহলে এখানে একটা কোশ্চেন আসে যে এখানে কি শক্তি সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য থাকে। দেখো যেখানে তোমার গঠনমূলক ব্যতিচার সেখানে কি হবে, আলোকিত অংশ পাওয়া যাবে। এখানে কি পাওয়া গেল, আলোকিত অংশ। আর যে জায়গাটায় বিস্তার শূন্য সেটা হচ্ছে কি অন্ধকার অংশ। ঠিক আছে, এবার এখানে এই যে অন্ধকার অংশ পাওয়া যাচ্ছে, এই অন্ধকার অংশে দেখো কোনো আলো নাই, তাহলে এই জায়গাটায় আলো শক্তিটা বেশি আর এখানে আলো শক্তিটা কত 0 হয়ে গেল। তাহলে এখানে কোশ্চেন আসে যে এখানে কি শক্তির সংরক্ষণ সূত্র বজায় থাকে। তাহলে দেখো আমরা জানি শক্তির সংরক্ষণ সূত্র হচ্ছে মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ কি ধ্রুবক, মানে শক্তিকে সৃষ্টিও করা যায় না ধ্বংসও করা যায় না, জাস্ট একটা রূপ থেকে কি অন্য একটা রূপে রূপান্তর হয়। তাহলে এই অন্ধকার অংশে শক্তি কত 0 আর আলোকিত অংশে শক্তি পাওয়া যাচ্ছে, কিন্তু এমনি সাধারণ দৃষ্টিতে যদি আমরা দেখি তাহলে অন্ধকার অংশে শক্তি 0 হয়ে যাচ্ছে, তাহলে তো এখানে শক্তির সংরক্ষণ সূত্র কি প্রযোজ্য হচ্ছে না। কিন্তু যদি আমরা ভালো করে চিন্তা ভাবনা করি তাহলে এখানেও কি শক্তির সংরক্ষণ সূত্রটা প্রযোজ্য হয়। কিভাবে, দেখো যে অন্ধকার অংশে শক্তি কি 0 হয়ে যাচ্ছে,
কিন্তু আলোকিত অংশ যেটা সেখানে শক্তিটা কি ডবল হয়ে যায়। ঠিক আছে, দেখো এখানে বিস্তারটা আগে যা ছিল কি তার থেকে দ্বিগুণ হয়ে গেছে। তাহলে এখানে অন্ধকার অংশের যে শক্তি সেটা আলোকিত যে অংশ সেই অংশে কী হয়, ট্রান্সফার হয়ে যায় বা এগিয়ে যায়। ওই জন্যে আলটিমেট দুটোর টোটাল শক্তিটা মানে বার করে তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অ্যাভারেজ যে এনার্জিটা আসবে সেই অ্যাভারেজ এনার্জিটা কিন্তু কি ইকুয়াল হবে। ওই জন্যে বলা যায় যে আলোর ব্যতিচার ঘটলেও সেখানে কি হবে, শক্তির যে সংরক্ষণ সূত্র সেটা প্রযোজ্য থাকবে। অন্ধকার অংশের শক্তিটা কি হয়, আলোকিত অংশে ওই জায়গাটায় ট্রান্সফার বা রূপান্তরিত হয়ে যায়, দিয়ে আলটিমেট টোটাল যে শক্তি সেই টোটাল শক্তির মানটা কি একই রকম থাকে। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত, তোমরা অবশ্যই ভালো করে দেখবে। আর আলোর ব্যতিচারের যে ডেফিনেশান ওটা তোমরা বই দেখে ভালো করে কি মুখস্থ করবে। এর পরের দিন এই আলোক তরঙ্গের ব্যতিচারই আমরা দেখব যে বিভিন্ন তোমার বিস্তার যদি হয় আর দশা পার্থক্য যদি আলাদা হয় তাহলে তার ক্ষেত্রে কীরকম হবে এই আলোর ব্যতিচারটা।